মানুষ যখন নেই তখন আর রাজনীতি কাদের নিয়ে করব আর কেনই বা করব। এই কারণে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রচুর মানুষ আমাদের বিপক্ষে ভোট দিয়েছে এবং আমার কেন্দ্রে আমি বিশেষ করে এই সরকারের মাধ্যমেই প্রচুর ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি। আমি যত বয়স বেড়েছে আমি রাজনীতি বলতে আমি মানুষই বুঝেছি। আমি কোনো দল দেখিনি, কোনো রাজনীতি দেখিনি। দলকে জানিয়েছেন? দলকে মৌখিক জানিয়েছি আমি এখন রাজনীতি আর করতে চাই না, বেরিয়ে চলে যাচ্ছে। অনেক ভাঙন হবে, ভাঙাভাঙি হবে, দিদি আবার লড়বে। তিনি একজন জনপ্রিয় নেত্রী, আনপ্যারালাল লিডার ছিলেন। এবার যে সরকারে মুখ্যমন্ত্রী হয়েছে তিনিও লড়াকু নেতা, তিনিও প্রমাণ করে জিতে আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার তার কাছে মানুষের অনেক প্রত্যাশা আছে, আশা করবো সেই প্রত্যাশা তিনি পূরণ করবেন। সেদিকে তাকিয়ে থাকবো, তাকে সময় দেওয়া উচিত। আবার এই দলকে আবারও আগামী দিনে ফিরিয়ে এই মানুষই আনতে পারে, সেটা নির্ভর করছে বর্তমান সরকার কতটা বাংলার মানুষের জন্য করলো, কতটা সন্তুষ্ট করতে পারলো, স্যাটিসফাই করতে পারলো বাংলার মানুষকে, তার উপরে নির্ভর করবে। এও চিরকাল থাকবে না। এতগুলো বিধায়ক একদম ভাগ হয়ে গেল, আপনি তো এতদিন ছিলেন, গুরুত্বপূর্ণ একটি মন্ত্রীর দায়িত্বে ছিলেন, কোথাও কি আপনার মনে হয়েছে এই দলে কাজ করতে গিয়ে কোথাও দম বন্ধ হয়ে যাচ্ছিল? কাজ করতে হলে সব মানুষের হয়ে করতে হবে। কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, ওই দিয়ে আমি ভাগ করে ওই একটা অংশের মানুষকে নিয়ে লড়াই করব, অন্য মানুষগুলোর বিরুদ্ধে আমি লড়বো, ও পলিটিক্স আমি অনেক দিন ধরেই ছেড়ে দিয়েছি। আর এই সৌজন্যতাহীন রাজনীতির মধ্যে একটুও থাকার ইচ্ছা নেই। আমি এটা পুরোটা বিরক্ত হয়ে বলছি। আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। প্রত্যেকে ভালো, প্রত্যেকে খারাপ। প্রতিটা মানুষের মধ্যে ভালো থাকে, খারাপ থাকে। প্রতিটা দলের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে। প্রতিটা দলের সিদ্ধান্ত কিছু ভালো হয়, কিছু জনবিরোধী হয়। তো সমালোচনা করে তো হবে কি, ভালো করুক সবাই, এটা আমি দেখতে চাই। আজই দল যেখানে ভাগ হলো সেখানে রাজনীতি থেকে অবসর নিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিসদা, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? হঠাৎ না, বিষয়টা হলো যে আমি সেই 40 বছর রাজনীতি করছি, একদম মাধ্যমিক যে বছর দিয়েছি সেই বছর থেকে। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তিনি যখন যে দায়িত্ব দিয়েছেন, সাংগঠনিক দায়িত্ব বা সরকারের যে দায়িত্ব দিয়েছেন, আমি সেটাকে নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। আজকে রাজনৈতিক পরিবর্তন, সরকারের পরিবর্তন এসেছে, এটা গণতান্ত্রিক ব্যবস্থায় খুব স্বাভাবিক যে একটা সরকার যাবে, আবার আর একটা নতুন সরকার তৈরি হবে। মানুষ সেটা করেছে। ফলে আমি যখন কাউন্টিং করছিলাম, আমি কাউন্টিংয়ে যখন দেখছিলাম যে প্রচুর মানুষ আমাদের বিপক্ষে ভোট দিয়েছে এবং আমার কেন্দ্রে আমি বিশেষ করে এই সরকারের মাধ্যমেই প্রচুর ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি। আমি যত বয়স বেড়েছে আমি রাজনীতি বলতে আমি মানুষই বুঝেছি। আমি কোনো দল দেখিনি, কোনো রাজনীতি দেখিনি। সবাই যাতে সরকারি সুযোগ সুবিধা পরিষেবা পায় আমি সেই চেষ্টা করেছি। তারপরে যখন দেখছি রাজনৈতিক পরিবর্তন ঘটছে এবং প্রচুর মানুষ বিপক্ষে ভোট দিচ্ছে, তখন আমার মনে হয়েছে যে মানুষ যখন নেই তখন আর রাজনীতি কাদের নিয়ে করব আর কেনই বা করব। এই কারণে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আজকে তো আমি একজন সাধারণ কর্মী বা সাধারণ সমর্থক, আমার অন্য কিচ্ছু নেই। কারণ এমএলএ হিসেবেও আমি জিততে পারিনি, যদিও কাউন্টিংয়ে জোর করে শেষকালে 2টো রাউন্ড নিয়েছে। সেটা না নিলে হয়তো আমি সামান্য ভোটে জিততামও, কিন্তু সেই জেতাটা আমার কাছে ছিল লজ্জার। যে ওভাবে এত মানুষ সরে গিয়ে ও জেতাটা আমি কখনো কামনা করিনি। ফলে এখন আমি রাজনীতি করতে চাই না, কাউকে দোষও দিতে চাই না, কারো উপর অভিমান এসব বলতেও চাই না। আজকের রাজনীতি যেখানে এসে দাঁড়িয়েছে, যে এই পশ্চিমবঙ্গে রাজনীতি করা মানে মারপিট, দাঙ্গা হাঙ্গামা, কুৎসা, অপপ্রচার, অশ্লীল কথা, এটা রাজনীতির মূল অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সব দলেরই সেই কালচার। আজকে সিপিএম এর সময় থেকে কয়েক দশক ধরে রাজনীতি মানে খুন খারাপি, এক একটা নির্বাচনে কত মানুষের প্রাণ চলে যাচ্ছে। রাজনৈতিক হিংসা মানে যারা হেরে যাবে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, তাদের মারধর করা হবে। এটা সিপিএমের আমলে ছিল, তৃণমূল এসছে তখনও হয়েছে, এখনো হচ্ছে। এটাকে দূর করবে কে? কোন দল দায়িত্ব নিচ্ছে বা নিয়েছে বা নিচ্ছে? যে রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই। রাজনীতি মানে ডেভেলপমেন্ট, মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তনের চেষ্টা। তো
তো সেই দায়িত্ব তো কোনো দল নেয় না। এবার এর মধ্যে থেকে এর পলিটিক্স আমি সম্পূর্ণ বেমানান, আমি এগুলোর সাথে খাবো খায় না। ফলে যতদিন দায়িত্ব ছিল করেছি, এখন দায়িত্ব নেই, এখন আর আর এর মধ্যে থাকতেই চাই না। দলকে জানিয়েছেন? দলকে মৌখিক জানিয়েছি আমি এখন রাজনীতি আর করতে চাই না। আমি লেখালেখি করব, আমি রাজনৈতিক মতামত আমার থাকবে অবশ্যই করে, সেটা নিরপেক্ষভাবেই থাকবে এবং সেটা লেখার মধ্যেও থাকতে পারে, ইলেকট্রনিক্স মিডিয়াতেও থাকতে পারে, এগুলো আমি করব। কিন্তু কোনো দলীয় রাজনীতি রাস্তায় নেবে, আর রাস্তায় নেবে করা মানে অপর দলকে গালাগালি করা, ও পলিটিক্স আমার পোষাবেও না, আর ওখানে আমার কোনো দামও নেই। অ্যাকচুয়ালি ওখানে আমার দামই নেই। ফলে এই পলিটিক্সে আমার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। ওই কারণে আমি শুধু শুধু থেকে কি করব। দলের পক্ষ থেকে কিছু বলেনি আপনাকে? না, দলের পক্ষে ওসব কিছু বলেনি। দল এখন বলার মতো অবস্থার মধ্যেই নেই, কারণ এই মুহূর্তে 60 জন 58 জন এমএলএ চলে গিয়ে আলাদা করে তারা বিরোধী দলনেতা তৈরি করে নিয়েছে। ফলে দলের রাশ দলের ওপরে এখন কিন্তু নেই, কারণ যেহেতু দিদি হেরে গিয়েছেন, ফলে সেই কন্ট্রোলের মধ্যে সবাই থাকতে চাইছে না, বেরিয়ে চলে যাচ্ছে। অনেক ভাঙন হবে, ভাঙাভাঙি হবে, দিদি আবার লড়বে। তিনি একজন জনপ্রিয় নেত্রী, আনপ্যারালাল লিডার ছিলেন। এবার যে সরকারে মুখ্যমন্ত্রী হয়েছে তিনিও লড়াকু নেতা, তিনিও প্রমাণ করে জিতে আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার তার কাছে মানুষের অনেক প্রত্যাশা আছে, আশা করব সেই প্রত্যাশা তিনি পূরণ করবেন, সেদিকে তাকিয়ে থাকবো। তাকে সময় দেওয়া উচিত, অন্তত কি করে সেটা তো সময় দেওয়া উচিত। ফলে সেইভাবে রাজনীতি চলবে। কিন্তু এর মধ্যে এই যে ভাঙা চোরা, একে অপরের বিরুদ্ধে বলা, বিলো দ্য বেল্ট বলা, ফাউল করা, এই পলিটিক্স এর সাথে আমার যায়ও না, আর আমি সেটা করতে রাজি নই। আমি পলিটিক্স বলতে রাজনীতির ডেভেলপমেন্ট বুঝি, মানুষের জন্য বুঝি। তার কোনো যখন সুযোগ নেই, ফলে পলিটিক্স করার আমার ইচ্ছাও নেই। বর্তমান সময়ে দাঁড়িয়ে তৃণমূল যেভাবে দুভাগে ভাগ হয়ে গেল, তাতে তৃণমূলের ভবিষ্যৎটা? তৃণমূলের ভবিষ্যৎ এখনই বলে দেওয়া যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় শক্তি সম্পূর্ণ মানুষের ওপরে থাকে। মানুষ যে দলকে সমর্থন করে সেই দলই শক্তিশালী হয়। ফলে গণতন্ত্রে একটা সরকার ছিল 15 বছর, তার পরিবর্তন, এটাও খুব স্বাভাবিক। আবার এই দলকে আবারও আগামী দিনে ফিরিয়ে এই মানুষই আনতে পারে। সেটা নির্ভর করছে বর্তমান সরকার কতটা বাংলার মানুষের জন্য করলো, কতটা সন্তুষ্ট করতে পারলো, স্যাটিসফাই করতে পারলো বাংলার মানুষকে, তার উপরে নির্ভর করবে। এও চিরকাল থাকবে না। ইন্দিরা গান্ধীও হেরে গিয়েছিল, আবার তিনি 80 সালে ফিরে এসেছিলেন। ফলে এখন এমএলএরা, মূল শক্তি যারা এমএলএ এমপি, তারা বেশিরভাগই বিজেপির অনুকূলে চলে যাবে। দিদি লড়াই করছেন, তার সঙ্গে একেবারে গ্রাসরুটের কর্মীরা বা সমর্থকরা থাকবেন। এই টানাপোড়েন চলতেই থাকবে। বিজেপি সরকারে এসছে, সেও চাইবে যতটা পারবে দখল করে নিতে মানুষকে। এই যুদ্ধ চলতে থাকবে বিগত আরও কয়েক বছর, কতদিন চলতে থাকে সেটাই দেখার। মানুষ ডেভেলপমেন্ট পাবে কিনা সেটাও আবার দেখার। কারণ ডেভেলপমেন্টের জন্যই কিন্তু মানুষ পরিবর্তন এনেছে। যেখানটা তৃণমূলের খামতি ছিল, যে অভিযোগগুলো তৃণমূলের সরকারের বিরুদ্ধে ছিল, বর্তমান সরকার সেই সমস্ত অভিযোগকে দূর করতে পারেন কিনা সেটা হচ্ছে দেখার। সেটা করতে হবে, না হলে মানুষ কিন্তু প্রতারিত হবে। তো সেইগুলো এখন লক্ষ্য রাখতে হবে, এরা কোন দিকে যায়। এখনো তো সরকার তৈরি হয়নি, ফলে সময় দিতে হবে এদের। কি করে সেটা দেখার জন্য সময় দিতে হবে। আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। আজকে যে এতগুলো বিধায়ক একদম ভাগ হয়ে গেল, আপনি তো এতদিন ছিলেন, গুরুত্বপূর্ণ একটি মন্ত্রীর দায়িত্ব ছিলেন, কোথাও কি আপনার মনে হয়েছে এই দলে কাজ করতে গিয়ে কোথাও দম বন্ধ হয়ে যাচ্ছিল? না, বিষয়টা হলো যে এটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করা দল, তার লড়াইয়ের মধ্যে দিয়ে তার ব্যক্তিগত লড়াই, নিষ্ঠা, সততা যাই ছিল, তার মধ্যে থেকে দলটা গড়ে উঠেছে। দলটা একেবারে তারই দল। ফলে এই দলে তার সিদ্ধান্তটাই চূড়ান্ত ছিল। কিন্তু তার মধ্যে থেকেও এমএলএ বা এমপিরা তারা কিছু বলতে চাইতো, এবং সেই বলার স্কোপটা ছিল না, এবং পরিসরটা ভীষণ সংকুচিত ছিল। সেটা আমরা ফিল করিনি তা নয়। এবার যেহেতু দিদি সরকারে নেই, এবার সেটা বহিঃপ্রকাশ ঘটে গেল। এবার এমএলএরা সবাই আলাদা নিজেদের মতো করে বিরোধী দলনেতা করে নিল, ডেপুটি লিডার তৈরি করে নিল। তার মানে এই এমএলএরা যেটা দল থেকে ঠিক করে দেওয়া হয়েছিল সেটার সাথে একমত ছিল না, এবং তাদের মতামত দেওয়ার কোনো সুযোগও ছিল না। তাই এই টাইমে
একেবারে দলের নির্দেশ উপেক্ষা করেই তারা নিজেরা তৈরি করে নিল। এটা আমার মনে হয় ওই দলের মধ্যে ওই বলার স্কোপটা ছিল না বলে এই নতুন বন্দোবস্তটা তৈরি হলো ওখান থেকেই। আপনি যখন পরিবহনের দায়িত্ব ছিলেন অনেকবার দেখা গেছে দিদির সঙ্গে আপনার মনোমালিন্য, আবার কখন দিদি আপনাকে কড়া ভাষায় ধমকও দিয়েছে। কোথাও কি সঠিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যেত না? না না, ওটা নয়। একটা মুখ্যমন্ত্রী তার সঙ্গে যারা মিনিস্টার আছে, দপ্তর আছে, সেগুলোকে গাইড করবে, নির্দেশ দেবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তিনি সেটা মিডিয়া ডেকে করতেন, এটা এর জন্য সব মানুষ জানতো। কিন্তু একটা মুখ্যমন্ত্রী তার চেম্বারে ডেকে যে কোনো মন্ত্রীকে ধমকাতেও পারেন, নির্দেশও দিতে পারেন, এটা করো না, ওটা করো না, ওটা কেন করছো বলতেই পারে। কিন্তু তিনি সেটা মিডিয়া ডেকে করতেন, সেটা ছিল তার স্টাইল। তাতে যা হতো যে যাকে বলতেন তিনি অপমানিত হতেন এবং মানুষের কাছে তিনি ছোট হয়ে যেতেন এবং সেই সব মানুষগুলো গুরুত্ব হারাতো। তাহলে এটা এটা তার একটা স্টাইল ছিল। সেখানে এই বিষয়টা ঘটেছে বারবার। বলে না তা না, সবাই বলে, মুখ্যমন্ত্রী তো বলবেনই। আপনিও কি গুরুত্ব হারিয়েছিলেন সেখানে? না না, সে মানুষ কি ভেবেছে তো আমি জানি না। আমি আমার মতো যতটা চেষ্টা করেছি, আমি পরিবহনে সেটা করার চেষ্টা করেছি, অনেক সংস্কার করেছি, রেভিনিউ প্রায় দ্বিগুণ রেভিনিউ করে দিতে পেরেছি মাত্র 3-3.5 বছরে। এটা ট্রান্সপোর্টের কিন্তু একটা বিরাট দিক তৈরি হয়েছিল। অনেক সংস্কার করেছি, কাজ করেছি অনেকটা। তারপরে এখন ওইগুলো বলে লাভ নেই, সরকার তো নেই আর ওটা নিয়ে বিশ্লেষণ করে এখন অপ্রয়োজনীয়। একটা ট্রান্সপোর্টের উপরে একটা সরকার নির্ভর করে না। এখন রাজনীতি থেকে অবসাদ নিচ্ছেন, কিন্তু পরবর্তীকালে নতুন কোনো দল বা বিজেপি যদি ডাকে যাবেন? না না, সেটা না যাওয়ার মানে বিষয়টা হচ্ছে আমি রাজনীতি করতে চাই না। সঠিক যদি কাজের পরিকাঠামো থাকে, মানে আপনি যেরকম পরিসর বলছেন আমি রাজনীতি। আমি পরিসর বলতে আমি ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়টাই বুঝি। আমি বুঝে গেছি যে আহ, কাজ করতে হলে সব মানুষের হয়ে করতে হবে। কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, ওই দিয়ে আমি ভাগ করে ওই একটা অংশের মানুষকে নিয়ে লড়াই করব, অন্য মানুষগুলোর বিরুদ্ধে আমি লড়বো, ও পলিটিক্স আমি অনেক দিন ধরেই ছেড়ে দিয়েছি। ফলে ওই ধরনের রাজনীতির থেকেই আমি অবসর নিতে চাইছি। আসলে আসলে আমি নিতে চাইছি সেখান থেকে যেখানে আমি একটা রাজনৈতিক দল করা মানে আমার সঙ্গে 3 কোটি মানুষ থাকবে আর আমার বিপক্ষে 3.5 কোটি মানুষের সাথে আমাকে লড়তে হবে। অর্থাৎ একটা অংশকে আমি রাখবো আমার কাছে, আর একটা অংশের বিরোধিতা করব। এটা আমার একদম, আর আমি এটা পছন্দও করিনি। আমি বয়স বাড়তে বাড়তে এটা আমার উপলব্ধি হয়েছে। ফলে ওর জন্য দলীয় রাজনীতি আমি করতে চাই না, আর একেবারেই করতে চাই না। যে আমি একটা দল করব মানে এবার অন্য দল করে তার বিরুদ্ধে আমাকে লড়তে হবে। সেই দলেরও তো প্রচুর মানুষ সেই দলকে ভোট দেয়, তাদেরও প্রচুর কর্মীরা থাকে। এবার তাদের সাথে যুদ্ধ করে এই জীবনের বাকিটা অংশ নষ্ট করার আমার কোনো ইচ্ছা নেই। এ পলিটিক্স দূর হয়ে যাওয়া উচিত। একটা সরকার থাকবে, একটা বিরোধী দল থাকবে, অবশ্যই থাকবে। বিরোধী দল সমালোচনা করবে, সরকারের ভুল ত্রুটি ধরবে, বিকল্প ডেভেলপমেন্টের কথা বলবে, সরকার সেগুলো নিতে পারে না নিতে পারে। একটা রাজনৈতিক সৌজন্যতা থাকা উচিত। সেটাকে হারিয়ে ফেলেছে পুরো বাংলার রাজনীতি। আর এই সৌজন্যতাহীন রাজনীতির মধ্যে একটুও থাকার ইচ্ছা নেই। আমি এটা পুরোটা বিরক্ত হয়ে বলছি। আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। প্রত্যেকে ভালো, প্রত্যেকে খারাপ। প্রতিটা মানুষের মধ্যে ভালো থাকে, খারাপ থাকে। প্রতিটা দলের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে। প্রতিটা দলের সিদ্ধান্ত কিছু ভালো হয়, কিছু জনবিরোধী হয়। তো সমালোচনা করে তো হবে কি? ভালো করুক সবাই, এটা আমি দেখতে চাই। যারা এসছে তারাও ভালো করুক, এটা চাই। তৃণমূল কংগ্রেসও বিরোধী দল হিসেবে ভালো কিছু করুক, এটা আমি দেখতে চাই, বা এটার জন্য আমি বসে থাকতে চাই। শেষের দিকে মানুষের জন্য রাজনীতি করেছেন দলের ঊর্ধ্বে উঠে, আজকে তিনি তৃণমূল থেকে অবসর নিলেন। তবে আগামীতে যে অন্য কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন তেমনটাও নয়। মূলত এই আক্রমণাত্মক রাজনীতি তার পছন্দ নয়, তাই জন্য রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হুগলি থেকে প্রীতম সাধুকা, বাংলা হান্ট।